সাজিদুর রহমানের কাছে আমরা এসএমই খাতের বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্টের মধ্যে দেখলাম। তো এসএমই খাতের বর্তমান অবস্থা কি, এটা নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা বলে থাকি। আপনারা যারা ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত, তারা আসলে এসএমই খাতকে এখন কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশের অর্থনৈতিক যে বর্তমান অবস্থা, এখানে সব থেকে বেশি অবদান কিন্তু রাখতেছে এসএমই খাত। কিন্তু আপনারা আজকে যে বিষয়ে আলোচনা করতেছেন, যে ব্যাংক ইন্টারেস্ট রেট বা ব্যাংকের ফ্যাসিলিটি পাওয়ার ক্ষেত্রে এখনো এসএমই খাতের সেই জায়গাগুলোতে এখনো এই সমস্যাগুলো সমাধান হয় নাই। যার জন্য এই খাতটা ঠিক যেভাবে মোটিভেটেড লেভেলে উঠে আসা উচিত ছিল বা যেভাবে তার সুযোগ ছিল, সেই সুযোগটা কিন্তু এখনো পর্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য আমি মনে করি যে এসএমই খাতের তাদের অর্থনীতির যে অবদান, সেখানে এসএমই খাতকে আরো সুযোগ সুবিধা বেশি পাওয়ার দরকার ছিল। আচ্ছা, একটা কথা কিন্তু বলা হচ্ছিল যে ব্যাংক খাতের ঋণের হার কিন্তু এক অঙ্কে নামিয়ে আসার কথা বলেছে, সেটা আসলে বাস্তবতা কতটুকু? না, বাস্তবতা তো একটা দুটা ব্যাংক তারা নামিয়েছে, এসএমই সেক্টরে নামাইছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তারা আরো অনেকগুলো রুলস রাখতেছে যে এইভাবে যদি তুমি এটা ক্রাইটেরিয়া মেনটেন না করে তো তুমি 9% পাবা না। তো এখন এখানে একটা বিষয় থাকে, মর্টগেজ ভ্যালুর বিষয় থাকে। তো এখন আপনি যদি মর্টগেজ ভ্যালু নিয়ে এসএমই ঋণ দিতে চান এবং সেটা যদি তার পরিপূরক না হয়, তাহলে আপনি 9% দিবেন না, তাহলে তো সে 9% পাচ্ছে না। তো আসলে 9% তো 9%ই হওয়া উচিত। আপনি যখন তাকে স্যাংশন লেটার দিলেন, তার মানে আপনি বুঝতেছেন যে উনি ঋণটা পাওয়ার যোগ্য, তাহলে এখানে আবার শর্ত কেন? মানে বিষয়টা হলো যে এই ভিতরগত যদি কোনো ইন্টারনাল ইস্যু থাকে, সেই জিনিসটাকেও সমাধান করার দরকার। আর ম্যাক্সিমাম ব্যাংক এখন 9% আনে নাই। আচ্ছা, যেহেতু জুলাই থেকে কিন্তু এটা কার্যকরের কথা ছিল, সেটা আসলে বাস্তবায়নের সঙ্গে খুব বেশি মিল পাচ্ছেন না। নতুন উদ্যোক্তাদের আসলে এগিয়ে নিয়ে আসার জন্য, বিশেষ করে এসএমই খাতের যারা উদ্যোক্তা, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আসলে সরকারি পর্যায় থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, অথবা কি নেওয়া যেতে পারে? সরকার তো বলতেছে, বাংলাদেশ ব্যাংক বলতেছে তারা এসএমই খাতকে বিনিয়োগ করার জন্য একটা আলাদা অ্যামাউন্টই তারা ধার্য করে দিচ্ছে ব্যাংকগুলোকে। কিন্তু ব্যাংকগুলো কি করে, তাদের ওই যে পুরনো ক্লায়েন্টগুলোকেই তারা এসএমই খাতে দেখায় এই লোনগুলোকে ডিসবার্সমেন্ট করে দেয়। নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে যেহেতু আসলে কোনো বাস্তবসম্মত কোনো ব্যবস্থা নাই, এজন্য উদ্যোক্তাও যেমন তৈরি হয় না, আর এসএমই খাতের যারা গ্রাহক তারা আসলে ঋণ পায় না। আমি দেখতেছি মাসের পর মাস তারা অপেক্ষা করতেছে, বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু ঋণ আসে না। আবার তারা কিন্তু ব্যবসা পরিচালনা করতেছে, হয়তো তার ব্যবসাটা অনেক বেশি সম্ভাবনাময় ছিল, কিন্তু সে সম্ভাবনার জায়গাটা এই অর্থের অভাবে সে দেখা যায় যে ওই ছোট আকারে থেকে যায়, আর বড় হইতে পারে না। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন যে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার এক্সপোর্টের ক্ষেত্রে। আমরা একটা দুইটা প্রোডাক্টের মধ্যে আটকে থাকতে চাই না আমাদের অর্থনীতি। এটা তো হবে না কখনো যদি আপনি নতুন নতুন প্রোডাক্টকে, সেই সুযোগ, সেই সম্ভাবনা জায়গাগুলোকে আপনি পজিটিভলি না দেখেন। আপনি সবসময় যদি আপনার নিয়মগুলোর মধ্যে থাকেন, তখন কি হয়, ওই এসএমই খাতের উদ্যোক্তারা ঋণ পায় না, আর বড় বড় উদ্যোক্তারা ঋণ পায়। এবং দেখেন যতগুলো 1000, 2000, 3000, 5000 কোটি টাকার যে সমস্ত ঋণ জালিয়াতির কথা শোনা যায়, এগুলো কেউ তো এসএমই না, সব বৃহৎ শিল্প খাত। এইভাবে ব্যাংকের টাকাগুলো চলে যায়। আর ব্যাংকগুলো এখন সাবধানতা অবলম্বন করতেছে, হ্যাঁ, তাদের ডিসবার্সমেন্টের ক্ষেত্রে। তো এই সাবধানতা অবলম্বনটা তো সবার ক্ষেত্রে হওয়ার দরকার ছিল, শুধু এসএমই খাতের উপরে কেন? তারা তো কখনো, এখন শোনা যায় না তারা ক্লাসিফাইড হয়, তারা এরকম তাদের টাইম তারা টাকা ফেরত দেয় না, এরকম তো হয় না। যেটা হয় সেটা খুবই সামান্য। আসলে ব্যাংকগুলোকে আরো পজিটিভ ভাবে আসার দরকার। এখানে তো গভর্নমেন্ট যতই বলুক, যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান তার জায়গা থেকে পজিটিভলি না মুভ করে, তাহলে এটা সমাধান হবে না। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা আপনি বলছিলেন, আপনি একটি ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, পেপার কাপ, যেগুলো আসলে পরিবেশ বান্ধব একটি পণ্য নিয়ে। তো এই যে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে যে আমরা দেখি যে বিভিন্ন যে শুল্ক জটিলতা থাকে, সেটা আসলে ফেস করছেন কিনা? যে এটা তো আমরা আসলে ফেস করতেছি শুরু থেকে। কারণ হলো, দেখেন, পেপার কাপ এটা একটা পরিবেশ বান্ধব পণ্য এবং এটা স্বাস্থ্যসম্মত। তো এটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে এটা খুব পপুলার একটা প্রোডাক্ট, কারণ তারা পরিবেশের পক্ষে এবং মানুষের স্বাস্থ্য সচেতনতায় তারা খুব কনসার্ন। এখন বাংলাদেশে আমাদের এই পণ্যটা যখন আমরা আনলাম 2012 সালে আমাদের ফ্যাক্টরিটা শুরু হয়, তখন আসলে এখানে অ্যাওয়ারনেসটা ছিল না বা মানুষ জানতো না। এখন কিছুটা কিছুটা মানুষ জানতেছে। তো বিষয়টা হলো যে সরকারি লেভেলেও এটা তাদের নলেজে ছিল না। তো ওনারা এই যে পণ্যটা সমস্ত পৃথিবীতে যে আমদানি শুল্ক 0% করা আছে তার কাঁচামালের, এবং কারণ হলো একটাই, যেটা পরিবেশকে রক্ষা করে, কিন্তু আমাদের দেশে এটা শুল্কটা অনেক বেশি। তো এই সমস্যার সমাধান তো এখন আমরা করতে পারি নাই। দেখেন, আজকে কয়েকদিন আগে পরিবেশ দিবস গেল, মানে প্রধানমন্ত্রী কিন্তু বলতেছেন যে প্লাস্টিক বর্জন করো। তো প্লাস্টিক বর্জন করতে গেলে তো প্লাস্টিকের অল্টারনেট লাগবে। তো পেপার কাপ যেটা, এটা হচ্ছে প্লাস্টিক কাপের একটা অল্টারনেট। তো এখন আপনি যদি পেপার কাপ তৈরি করা কাঁচামালের যদি শুল্ককে কমায় না আনেন, তাহলে তো অল্টারনেটটা আপনি বাস্তবায়ন করতে পারছেন না মার্কেটে, কারণ ওখানে প্রাইস একটা বিষয়। এরপরে আসেন এক্সপোর্ট মার্কেট, এটা হিউজ এক্সপোর্ট মার্কেট। আমি দুবাইতে আমি ট্রেড ফেয়ারে গেলাম, এটা ইপিবির মাধ্যমে গেছিলাম। সেখানে বাহারাইনের শুধু একজন বায়ের মাসে 25 কন্টেনার অর্ডার দিছে আমাকে। কিন্তু আমি যখন চায়নার সাথে আমি প্রাইস কম্পিট করতে যাচ্ছি, তখন দেখতেছি যে আমার এই যে শুল্কায়নের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে পড়ে আমি কিন্তু ওই প্রাইস আসতে পারতেছি না। তাহলে আমাদের ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট আছে, কিন্তু এই সমস্ত আমলাতান্ত্রিক সমস্যার কারণে এবং এই যে কাস্টমসের এই যে ইস্যুগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমরা সেখানে যাইতে পারতেছি না।
যেন গভর্নমেন্টের উচিত যে ভালো ভালো পণ্য, সব পণ্য দরকার নাই, ভালো ভালো পণ্য যেটা দেশের স্বার্থে কাজে লাগে, যেটা দেশের অর্থনীতিতে কাজে লাগে, এবং নতুন পণ্য, নতুন ধরনের টেকনোলজি, তো সেইগুলোকে আসলে সেইভাবে করার দরকার। কারণ সেগুলো যদি উঠে আসে তাহলে গভর্নমেন্ট কিন্তু আরো বেশি পাবে, রাজস্ব পাবে, এবং এখানে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। এবং আপনি জানেন বাংলাদেশ চায়ের জন্য খুব বিখ্যাত, মানুষ চায়ের দোকানে চা খায়। এখানে যে আনহাইজিনিক ওয়েতে আমরা যে চাটা খাচ্ছি, সেটা কি পরিমাণ ডিজিজ আপনার শরীরের মধ্যে দিচ্ছে, এবং এর জন্য আজকে আমাদের হসপিটালগুলোতে সম্পূর্ণ প্যাকড আপ থাকে, সম্পূর্ণ কিন্তু খাদ্য থেকে আমাদের যে আনহাইজিনিক ওয়েতে আমরা যে খাদ্য রিসিভ করি, এটার কারণেই। তো এখানে আমাদের একটা বিরাট বিপ্লব আসার দরকার। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে ইপিবি থেকে কিংবা বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা করছে কিনা, তারা কিন্তু বারবারই বলছে যে নতুন পণ্য আনার জন্য, বিশেষ করে রপ্তানিতে। হ্যাঁ, তারা যেটা করছে, যেমন সরকারি লেভেল থেকে যেমন তারা মাঝে মধ্যে বাহিরের দেশে বিভিন্ন ফেয়ারের আয়োজন করে, সেখানে আমাদেরকে তারা প্রাধান্য দেয়। তো এখন এখানে বিষয়টা হলো যে নতুন পণ্যর ক্ষেত্রে এক্সপোর্ট যখন করতে হবে, তখন সেখানে আসলে একটা ইনসেন্টিভ দরকার আছে। সেই ইনসেন্টিভটা নর্মাল লেভেলে না রেখে একটু নতুন পণ্যের ক্ষেত্রে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে পারে, যে ফর 5 ইয়ার্স এটা আমরা 20% করে দিলাম বা 15% করে দিলাম। তখন হবে কি, এই 5 বছরে ওই প্রোডাক্টটা সে তার অবস্থানকে আরো ধরে রাখতে পারবে এবং তাদের সম্প্রসারণটা করতে পারবে। আসলে আমাদের আজকে সময় স্বল্পতার জন্য এই বিষয়ে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। সময় স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এসএমই খাতের বিভিন্ন বিষয় নিয়ে। আর বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে এসেছেন কেপিসি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কাজী সাজিদুর।